সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল বাহার সাহেবকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি কর্নেল বাহার সাহেবকে। জনাব শামসুদ্দিন মাহমুদ রচিত আজকে এই পুস্তক প্রকাশনা উৎসব তারেক রহমান হুসেন জিয়ার প্রতিচ্ছবি এই শীর্ষক পুস্তকের আজকে মোড়ক উন্মোচন। এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বলবো আমি, যে আমাদের সকলের অনেক প্রিয়, বিশেষ করে আমার অত্যন্ত সভাপতি ইসরায়েল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নোমান সাইদ আল নোমান উচ্চ নামে আমরা সবাই ওকে চিনি। বিশেষ করে এই বয়সে এসে একটা প্রতিযোগিতা ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি যার ব্রেন থেকে বের হয়েছে, বিশেষ করে দুর্যোগ, আমি এই কথাটা আজকে এই একটা অনুষ্ঠানে না বলে পারলাম না। এছাড়া আমাদের এখানে আরো অনেক বিশেষ গুণী ব্যক্তিরা উপস্থিত আছেন, সবাইকে এবং আপনারা এই পরিবারের যারা সদস্য আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কি আমার মনে হয় না আমার কিছু বলার দরকার আছে, কারণ আপনারা ইতিমধ্যে অনেক বিরক্ত হয়ে গেছেন, কারণ বক্তৃতা শোনানো একটা বিরক্তিকর ব্যাপার। আবার যারা আমরা রাজনীতি করি তারা আবার মাইক ধরলে ছাড়তে যায় না, এটা একটা সমস্যা। ওই জন্য যেটা হয় সেটা হচ্ছে মাইক ধরলে আমাদের খবর থাকে না যে কোন সময় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আজকে কথাটা হয়েছে কিন্তু জিয়া এবং তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়া এবং তারেক রহমান, সোজা কথা এই দুজনের মধ্যে হয়তো আজকের যিনি যে লেখক আছেন শামসুদ্দিন সাহেব, একটা তুলনামূলক বলবো বা অন্যভাবে বললে বলতে হয় যে দুজনের দৃষ্টিভঙ্গি বা ভিশন যেটা, সেটা একটা সামঞ্জস্যতা আমাদের মধ্যে চোখের সামনে আনতে চেয়েছেন ওনার এই পুস্তকের মধ্যে লিখিত যে প্রবন্ধগুলো আছে সেগুলোর মাধ্যমে। বইটি কিন্তু পড়ার সুযোগ আমারও হয়নি, কিন্তু আজকে আমি বলতে পেরেছি, কিন্তু একটু ওকে চোখে মারার সুযোগ হয়েছে, পৃষ্ঠা উঠানোর সুযোগ হয়েছে। সে সুযোগ আমি যতদূর দেখলাম তাতে মনে হয়েছে এই লেখাগুলো, এই কথাগুলো কিন্তু উনি বিভিন্ন সময়ে কয়েকটা পত্রিকায় লিখেছেন এবং বলেছেন, ঠিকানায় বিশেষ করে লিখেছেন, যাতে করে জিয়াকেও আনা হয়েছে, তারেক রহমানকেও আনা হয়েছে, দুজনকে আনা হয়েছে। স্বাভাবিকভাবে আসছে ওনারা আমার লেখালেখিতে। তো এখন যদি বলি তাহলে যদি বলতে হয় সেটা জিয়া রহমান প্রথমত একজন সৈনিক আর একজন রাজনীতিবিদের, একজন রাষ্ট্রপ্রধানের সন্তান। তো এর মধ্যে যে ব্যাপারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জিয়া রহমান ছিলেন একজন সৈনিক, উনি তো পলিটিশিয়ান ছিলেন, একজন সৈনিক, একজন সাধারণ সৈনিক, সেনা অফিসার, যিনি ৭১ অন্তর থেকে দেশকে ভালোবেসে বলেছিলেন সর্বপ্রথম উইল নট, এবং সেই পথরেই কিন্তু দেশে গিয়েছে। মানুষের প্রত্যাশা ছিল যে এই দেশটা হয়তো শেখ মুজিবের হাত ধরে হয়তো একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। হয়নি বলেই ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতারা কিন্তু জিয়াকে ক্ষমতায় এনেছেন, জিয়া রহমান আসেন। জিয়া রহমান কোনো সময় ক্ষমতায় আসতে চান নাই, যদিও তার বিরুদ্ধে অনেক অপবাদ দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বলা হয়েছে যে উনি মুজিব হত্যার সাথে জড়িত। আসলে কোনোটাই সঠিক নয়।
কারণ উনি ছিলেন প্রকৃত অর্থে আপাদমস্তক একজন সেনা অফিসার। তাকে আনা হয়েছে, উনি এনেছেন। ওই সময়ে জাতির সামনে যে দুর্যোগ, এই দেশের সামনে যেরকমের একটা কঠিন অবস্থা ছিল, সে অবস্থা থেকে বের করে এনে দেশটার মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করে একদলীয় শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থা, ওদিকে অর্থনীতির অবস্থা খারাপ সেটাকে ঠিক মতো লাইনে আনা, অন্যদিকে সমাজ ব্যবস্থার অবস্থা খারাপ সেটাকে লাইনে আনা, সব মিলে একটা দেশকে একটা ট্র্যাকের মধ্যে যে যে রেলটা ট্র্যাকের বাইরে পড়ে গেছে সেটাকে আবার ট্র্যাকের মধ্যে আনা, এই দুরূহ কাজটা 4টি বছর সময়ের মধ্যে জিয়া রহমানকে করতে হয়েছে এবং সাকসেসফুলি সেটাই করেছেন। এই যে সময়ের মধ্যে উনি একটা জিনিস কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ভিশনটা কি হবে, জানে কোন পথে এগোবে, সে এগোনোর পথটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন যে ঠিক আছে আমি একটা দফা দিয়ে যাচ্ছি 19 দফা, সেই সময়ের প্রেক্ষাপটে এই দফাগুলো দেওয়া হয়েছে। সেই দফাগুলো কিন্তু 19 দফা দিয়েছে, যেটা সেই 19 দফা কিন্তু আজও বাংলাদেশকে কিন্তু আলোর পথ দেখাচ্ছে, আলোর মুক্তিকে হয়ে এখন পর্যন্ত বাংলাদেশকে প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই বলি আমরা যে সরকারি আসুন, তারা কিন্তু অবলম্বন করছে কিন্তু এই 19 দফাকে। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি যে 31 দফা দিয়ে দেশটাকে একটা মানে পুরোপুরি সংস্কার আমূলভাবে বদলে দেওয়ার যে একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে, যেটা 31 দফার মাধ্যমে প্রকাশিত হয়েছে, সে 31 দফাকেও যদি আমরা আজকে একটু নিজেদের মতো করে চিন্তা করি, দেখি, পড়ি, তাহলেও বুঝবো যে এই 31 দফাটাও কিন্তু মূলত 19 দফারই কিন্তু একটা এলিমিনেশন। 19 দফাটা সেই সময়ে সেই জাতির সেই সময়ের প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল, ওইটা ওই সময়ের প্রেক্ষাপটে এসেছিল। 31 দফা কিন্তু এই সময়ের প্রেক্ষাপটে এসেছিল, কিন্তু ধারা এক, রাস্তা এক, পার্থক্য কিছু কেন নাই। 19 দফায় বলা হয়েছে জাতীয় সংহতি ঐক্য প্রথম দফায় ছিল ওটা, আর 31 দফায় আমরা বলেছি প্রথম দফায় হচ্ছে সংবিধানের সংস্কার চাই। 2 নম্বর আমরা বলেছি যে একটা রেইনবো স্টেটের দরকার, সম্প্রীতিমূলক, সৌহার্দ্যমূলক, অন্তর্ভুক্তিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রয়োজন আছে, সেটা কিন্তু 19 দফায় কিন্তু একই কথা বলা হয়েছে। 3 নম্বরে আমরা বলেছি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন চাই। 31 দফাতে কিন্তু 19 দফাতে সেই সময় হয়তো তত্ত্বাবধায়ক সরকারের কথা ছিল না, সেই জন্য 3 নম্বরে ওইটা আসলে 3 নম্বরে এসেছিল অর্থনৈতিক মুক্তির কথা, যে অর্থনৈতিক মুক্তির কথা। আমাদের 4 নম্বর দফায় এসছে যে রাষ্ট্রীয় যে সমস্ত কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলোর মধ্যে একটা ভারসাম্য আমাদের আনতে হবে। এই জিনিসগুলো তারেক রহমানের মাথা থেকে বের হয়েছে, উনি চিন্তা করেছেন, উনি অনেক বিশ্লেষণ করে, বিশেষ করে যারা রাষ্ট্রবিজ্ঞানীরা আমাদের তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু এগুলোকে সামনে এনেছেন। 4 নম্বরে বলেছেন উনি বিচার ব্যবস্থা হোক, আমাদের অন্যান্য সাংবিধানিক যে সমস্ত ইনস্টিটিউশনগুলো আছে, বিচার ব্যবস্থা থেকে প্রশাসনিক ব্যবস্থা, তারপরে পার্লামেন্ট, এগুলোর মধ্যে একটা সমন্বয়ের কথা বলেছে। 4 নম্বর খুবই চমকপ্রদ একটা দফা কিন্তু আমরা 5 নম্বরে দিয়েছে। সেই 5 নম্বরের দফাটা হচ্ছে কি? 5 নম্বরের দফাটা হচ্ছে যে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। যদিও তারেক রহমান এটা হয়তো চিন্তা করা অত্যন্ত স্বাভাবিক যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দলের সমস্ত কর্মকাণ্ডের একমাত্র পরিচালক, সেই তারেক রহমান যদি দল ক্ষমতায় যায় উনি হবেন প্রধানমন্ত্রী, এতে বিন্দুমাত্র কারো কোনো সন্দেহ নাই। সে ব্যক্তি বলছে যে আমি না, মানে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এইটুকু করে বোঝা যায় তারেক রহমানের রাষ্ট্র সম্পর্কে, দেশ সম্পর্কে ওনার চিন্তা ভাবনা কতটা সমৃদ্ধ এবং আধুনিক এবং মোহমুক্ত।
মোহযুক্ত নয়, মোহমুক্ত। যিনি চিন্তা করতে পেরেছেন 6 নম্বর ধারাতে যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আমাদের সংসদ হওয়া উচিত, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কঠিন একটা কথা। এতটুকু কেউ আমাদের কোন রাজনীতিবিদ গতানুগতিক ধারার উপরে ওঠে কিন্তু চিন্তা করতে পারে না যে যুক্তরাজ্যের মতো দেশে, যুক্তরাষ্ট্রের মতো দেশে মতো করে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদীয় ব্যবস্থা আমাদের এখানে প্রবর্তিত হবে। সিনেট হবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হবে, দুইটা কক্ষ আমাদেরও হবে। উনি সেটা চিন্তা করতে আজকে সংস্কারের কথা যে বলা হচ্ছে বিভিন্ন ভাবে, সংস্কারটা কি? সংস্কার কিন্তু জিয়া রহমান তারেক রহমানের 31 দফার মধ্যে সবই আছে। এই যে বললাম দ্বিকক্ষ বিশিষ্ট 7 নম্বর ধারা উনি বলেছেন যে অনুচ্ছেদ 70 অনুচ্ছেদের আমরা আধুনিকায়ন চাই। এইভাবে প্রত্যেকটা দফায় 8 নম্বরে বলেছেন উনি এই যে আমাদের কি বলে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। 9 নম্বরেও বলেছেন, 10 নম্বরে বিচার ব্যবস্থা, 11 নম্বরে প্রশাসনিক ব্যবস্থা। এই যে কথাগুলো একটা পর একটা বলে গেছে, এগুলো কিন্তু সমানতালে কিন্তু 19 দফাতেও আছে। 3 নম্বর আছে শিল্প কারখানা, 3 নম্বর আছে খালকরণ বা কৃষি ব্যবস্থার প্রণয়ন, 4 নম্বরে আছে কি বলে কলকারখানা এবং শিল্প এগুলোর স্থাপন, 5 নম্বর দুর্নীতি বিরোধী অভিযান, 6 নম্বরে নারীর ক্ষমতা এবং 7 নম্বরে এই যে আধুনিক শিক্ষা প্রসার। এই কথাগুলো সেই অবস্থার প্রেক্ষিতে জিয়া রহমান যেগুলো বলে গেছে, পরবর্তীতে এসে আমরা কিন্তু এখন দেখছি তারেক রহমানের মাথা থেকে এই কথাগুলো বের হচ্ছে এবং সমস্ত রকমের মোহমুক্তি ঘটিয়ে নিজের কথা চিন্তা না করে, শুধুমাত্র দেশের কথা চিন্তা করে, শুধুমাত্র রাষ্ট্রের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে উনি কিন্তু এই ধারাগুলোকে চাপের সামনে এনেছেন। আজ থেকে 2 বছর আগে 2022-এ এনেছেন। আর আজকে আমরা যতগুলো সংস্কারই হচ্ছে এগুলো সবগুলো কিন্তু 31 দফা কিন্তু নতুন করে লেখা হয় নাই। 31 দফা তো আছে তাদের সামনে, 31 দফাতে সবগুলোই আছে। যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে বা ভবিষ্যতে যে সংস্কারগুলো হবে, যে কথাটা বলা হচ্ছে, সেগুলো কিন্তু সবই 31 দফার মধ্যে সন্নিবেশিত আছে। এই যে ব্যাপারগুলো আমি কি বের করে ফেলছি, তো যাও আমি শেষ করে দেবো। আমি আসলে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট জিয়াকে আমি দেখেছিলাম 76 সনে ইউনিফর্ম পরে অবস্থায়। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 76 সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি চিত্তগঞ্জে গেছিলাম, আমার 2য় বর্ষের ছাত্র খুব সম্ভব। তো সেই সময়ে জিয়া রহমানকে দেখে আমি তখন জাসদ করতাম, সামান্য আমি 2-3 দিনের সময় লিখছি, জাসদ করতাম, জাসদের একজন ছাত্র নেতা ছিলাম। জিয়া রহমানকে দেখে সেই সময় সমস্যার বাড়িতে আক্রমণ করতে গিয়ে 75-এ জাসদ পথভ্রষ্ট হয়ে যায়, একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হয়ে যায়। আমরা তখন হতাশায় ভুগছি। এমন একজন মানুষকে চাচ্ছিলাম যে দেশের মুক্তির দিশারি হয়ে আবির্ভূত আমাদের সামনে, স্বপ্নের পুরুষ হয়ে যাবে জাতির সামনে। সেই সময় আসলো জিয়াউর রহমান। জিয়া রহমানকে দেখেই প্রকৃত অর্থে আমি সেনাবাহিনীতে যোগদান করি। আবার আমার এমনই দুর্ভাগ্য, জিয়া রহমান যখন চট্টগ্রাম সেনানিবাসে নিহত হন, তাও পথভ্রষ্ট আমাদের সেনাবাহিনীর কিছু লোকজনের হাতে, তখনও আমি চট্টগ্রাম সেনানিবাসে কিন্তু একজন তরুণ অফিসার হিসেবে কর্মরত। দীর্ঘ সময় ধরে ওনার এই যে যাত্রা, কিভাবে সংগ্রামটা আমরা করলাম, কিভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত শুভপুর ব্রিজে গিয়ে সৈনিক নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে আমরা একসাথে হলাম, কিভাবে আবার ফেরত আসলাম, কিভাবে আমরা রাঙ্গুনিয়াতে গেলাম ওনার কবর বের করার জন্য। এই জিনিসগুলো কিন্তু স্বপ্নের মতো ভাসছে আমার কাছে এখনো, যে আমরা 2টি মাস অফিসে কাটিয়েছি,
ওনার মৃত্যুবরণের পরে। এই 2 মাস শুধুমাত্র ভেবেছি যে স্বপ্নের মানুষটা আজকে চলে গেছে, দেশটাকে আমাদেরকে একটা ভাসমান অবস্থার মধ্যে ফেলে। শুধু এটাই মনে হয়েছে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যেটাই, আজি তাই শ্যামলের শ্যামল তুমি যিনি মায়ের। আসলে তো শ্যামলের শ্যামল ছিল এই ব্যক্তিটা, আলো পত্রিকা জ্বালিয়ে গেছে যে ব্যক্তি। আমরা চাই তারেক রহমান আজকে আমাদের আলোর বিষয় হয়ে আমাদের সামনে আছে, উনি থাকবেন। জিয়া রহমানের পথ ধরে এই মানুষটি এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। এই দেশটা 19 দফার আলোকে প্রণীত 31 দফার হাত ধরে সামনে এগিয়ে যাবে, আলোক পত্রিকা হয়ে এই দেশকে, আলোক দিশারি হয়ে এই দেশকে সামনে পথ দেখাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।